আমার কাছে প্রতিটি ভিডিও শুধুই একটি ভিডিও নয়, বরং আমার জীবনের ছোট্ট ছোট্ট বাস্তব মুহূর্তের গল্প। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, এটি কিন্তু আজকের ভিডিও নয়। প্রায় 1 মাস আগে এই ভিডিওটি আমি ধারণ করেছিলাম। অনেক ইচ্ছা ছিল তখন আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কিছু অনিবার্য কারণবশত সেটা আমার পক্ষে হয়ে ওঠেনি। তাই এতদিন পর ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেরি হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সেদিনের সকালটা ছিল একেবারে অন্যরকম। আকাশ জুড়ে ছিল কালো কালো মেঘের আনাগোনা, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। চারপাশে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ, যেন প্রকৃতি নিজের মতো করে সব কিছু সাজিয়ে তুলেছিল। সেই সুন্দর মুহূর্তগুলো আমার খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো শুধু নিজের কাছেই রেখে দেব না, ক্যামেরা বন্দি করে তাই জন্য রেখে দিলাম, যাতে একদিন আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি। ভিডিওটা যখন ধারণ করা ছিল তখন কিন্তু এতটা বৃষ্টি ছিল না, বৃষ্টি একটু কম ছিল, টিপটাপ বৃষ্টি পড়তো। বর্ষাকাল মানেই প্রকৃতির নতুন রূপ। এই সময়টাতে বৃষ্টি যেন তার নিজের নিয়মে পৃথিবীকে ধুয়ে মুছে নতুন করে সাজিয়ে তোলে। কিন্তু পৃথিবী তার নিয়মে চললেও মানুষের জীবন তো আর থেমে থাকে না। বৃষ্টি যতই হোক, সংসারের দায়িত্ব, কাজের ব্যস্ততা কিংবা জীবনের প্রতিদিনের সংগ্রাম, কোনো কিছুরই বিরতি নেই। কারো অফিস, কারো ব্যবসা, কারো পড়াশোনা, আবার কারো সংসারের হাজারো কাজ, সব কিছু মিলিয়ে চলতে থাকে স্বাভাবিক নিয়মে। আমার জীবনটাও তার ব্যতিক্রম নয়। বাহিরে যত ঝুম বৃষ্টি হোক না কেন, ঘরের কাজগুলো তো আর নিজের থেকে শেষ হয়ে যাবে না। বরং কয়েকদিন ধরে আজ বৃষ্টি হচ্ছে, কাল করব, আজ করব বলতে বলতে অনেক কাজই জমে গেছে। কখনো কখনো কাপড় ধোয়া, ঘর গোছানো, কখনো রান্নাঘরের ছোটোখাটো, সব মিলিয়ে কাজের তালিকা যেন দিন দিন আরও বেড়ে চলেছে। মাঝে মাঝে তো মনে হয় যদি সারাদিন শুধু 1 কাপ গরম চা নিয়ে হাতে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করা যেত, কিন্তু ব্যস্ততা আমাদের সেই সুযোগ খুবই কম দেয়। জীবন নামক এই চলার নাম সুখ দুঃখ, রোদ বৃষ্টি, ঝড় ঝঙ্কার সব কিছু নিয়ে একসঙ্গে নিয়েই প্রতিটি মানুষের তার নিজের দায়িত্ব পালন করে যেতে হবে। তাই আজও সিদ্ধান্ত নিয়েছি, বৃষ্টিকে আর অজুহাত বানিয়ে বসে থাকব না। প্রকৃতি তার কাজ করছে, করুক, আমাকেও আমার কাজ করতে হবে। কারণ জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। ঋতু পরিবর্তন হবে, বৃষ্টি আসবে, আবার রৌদ্র আসবে, কিন্তু সময় একেবারে চলে গেলে তার ফিরে আসবে না। ভিডিওটির এই অংশে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি লিচু হাতে নিয়ে বসে আছি। যেহেতু ভিডিওটি আগে ধারণ করা, আমি তো আগেই বলে দিয়েছি, তখন কিন্তু লিচুর একদম শেষ সিজন ছিল, লাস্ট স্টেপ। তো ওই সময় আমার হাজব্যান্ড কিছুটা পরিমাণ রাজশাহীর লিচু অর্ডার করেছিলেন, আর সেই লিচুগুলো আমি কাজ করতে করতে এসে পৌঁছে গেছে। তাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। ভিডিওর এই অংশে আপনারা দেখছেন আমি বসে বসে বেশ লিচু খাচ্ছি, আর আমার মুখের এক্সপ্রেশন দেখেই হয়তো বুঝতে পারছেন লিচুগুলো ঠিক কতটা সুস্বাদু ছিল। সত্যি বলতে শুধু খাচ্ছিলাম না, প্রতিটা লিচুর স্বাদ মন ভরিয়ে উপভোগ করছিলাম। এই লিচুগুলো আমার হাজব্যান্ড রাজশাহী অঞ্চল থেকে অর্ডার করেছিলেন। অনেকেই জানেন রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ শুধু আমের জন্যই নয়, দারুণ মানের লিচুর জন্য বেশ বিখ্যাত। তবে এতদিন শুধু শুনেছিলাম, এবার প্রথমবার নিজের মুখে খেয়ে সেই কথার সত্যতা বুঝতে পারলাম। দেখতে হয়তো ভিডিওতে লিচুগুলো ছোট মনে হচ্ছে, কিন্তু বাস্তবে প্রতিটি লিচুই ছিল বেশ বড় বড় আকারের। খোসা ছাড়াতেই ভিতরের টলটলে সাদা শাঁস, আর 1 কামড় দিতেই যেন রসে ভরে যাচ্ছিল মুখ। এত রসালো, এত মিষ্টি আর এত সুগন্ধি লিচু আমি আগে কখনো খাইনি বলে আমার মনে পড়ে না। প্রতিটি লিচুই ছিল একেবারে টাটকা, রস ভরা এবং অসাধারণ স্বাদের। আমাদের এলাকাতেও লিচু পাওয়া যায়, কিন্তু স্বাদ আর গুণগত মান
আর মিষ্টতার দিক থেকে এই লিচুর সঙ্গে সত্যিই তুলনা চলে না। তখনই মনে মনে ঠিক করে ফেললাম, এখন থেকে প্রতি বছর লিচুর মৌসুমে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে লিচু অর্ডার করব। কারণ ভালো জিনিস একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে, এটাই তো স্বাভাবিক। শুধু লিচুই নয়, সেদিন লিচুর সঙ্গে কিছু আমও অর্ডার করা হয়েছিল। তবে আমগুলো এতটাই মজা ছিল যে ভিডিও করার আগেই আমরা খেয়ে ফেলেছি। যারা আমার কাছে ভিডিওগুলো দেখছেন, যারা আমার এই ভিডিও দেখছেন, তারা হয়তো সেই আমের গল্প মনে করতে পারেন। আমি কিছুদিন আগে আপনাদের হয়তো বা দেখিয়েছিলাম। আসলে একটা বিষয় না বললেই নয়, বাংলাদেশের ফসলের কথা উঠলে রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জের নাম আলাদাভাবে চলে আসে। এখানকার মাটি, এখানকার আবহাওয়া এবং চাষিদের যত্ন সব কিছু মিলিয়ে আম লিচু যেন স্বাদ তৈরি হয়, সেটা সত্যি বিশেষ। অন্য জায়গাতেও ফসল ফলানো হয়, কিন্তু এই অঞ্চলের ফলের আলাদা একটা সুনাম অনেক দিন ধরেই। অবশেষে বেশ কয়েকটা রসালো লিচু খেয়ে মনটা একেবারে ভরে গেল। আর বাকি লিচুগুলো যত্ন করে ফ্রিজে রেখে দিলাম যাতে পরে খেতে পারি। তবে একটু বিশ্রাম আর লিচু খাওয়ার পরেই আবার ফিরে আসতে হলো আমার নিত্যদিনের সংসারের ব্যস্ততায়। কারণ সংসারের কাজ তো আর কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না। একটি কাজ শেষ হতে না হতেই আরেকটি কাজ যেন শুরু হয়ে যায়। আজ সকাল থেকেই আমার একটা পরিকল্পনা ছিল। অনেক দিন ধরে ভাবছিলাম রান্নাঘরটা ভালোভাবে ডিপ ক্লিন করব। প্রতিদিন রান্না করা হয় বলে বাড়ির অন্য যে কোনো জায়গার তুলনায় রান্নাঘরের সবথেকে বেশি তেল ধুলা ময়লা জমে। বাইরে থেকে যতই পরিষ্কার মনে হোক না কেন, ভেতরে অনেক জায়গায় নিয়মিতভাবে গভীরভাবে পরিষ্কার না হলে ধীরে ধীরে ময়লা জমতেই থাকে। তাই আজ দেরি না করে নেমে পড়লাম কিচেন ডিপ ক্লিন করার কাজে। আজ শুধু উপরে পরিষ্কার করব না, বরং যতটা সম্ভব প্রতিটি কোণ, প্রতিটি তাক, প্রতিটি জিনিস ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। কারণ রান্নাঘরে পরিষ্কার থাকলে কাজ করতেও ভালো লাগে আর মনটাও অনেকটা প্রশান্তিতে থাকে। আমার চুলার পাশে মশলার র্যাকটা রাখা, প্রতিদিন ব্যবহার করার কারণে সেখানে ধুলো তেল ময়লা সব কিছুই জমে গেছে। তবে কাজ করতে করতে কখন যে দুপুর গড়িয়ে গেল টেরই পেলাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেকটা সময় হয়ে গেছে। তখন মনে হলো আজ তো আর অনেক কাজই হয়ে গেছে, কিন্তু এখন তো রান্না বান্নাও বাকি। তাই আগে দ্রুত স্নান সেরে পূজা করে নিলাম। আমার কাছে পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আমার প্রতিদিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যেমন প্রতিদিন সংসারের কাজ নিয়ম করে করি, তেমনি পূজাটাও আমার দৈনন্দিন দায়িত্বের একটি অংশ। পূজা না থাকলেও যেন মনে হয় যে দিনের একটি গুরুত্বপূর্ণ কাজ আমার থেকে গেল। সব কাজ করতে করতে হঠাৎ আমার মনে পড়লো আমার হাজব্যান্ড তো আসার সময় হয়ে গেছে। তাই ভাবতে লাগলাম আজ কী রান্না করা যায়। ভাত ডাল তরকারি সব আলাদা আলাদা করে রান্না করতে গেলে অনেক সময় লাগবে। সবজি কাটা, মশলা প্রস্তুত করা, আবার পরে সব গুছিয়ে রাখা, সব মিলিয়ে সময়ও বেশি লাগবে। হঠাৎ করে মনে পড়লো বাসায় তো মুরগির মাংস আছে, তো এটা ম্যারিনেট করে রাখি। চালও আছে আর বিরিয়ানির জন্য প্রয়োজনীয় মশলাও ঘরেই রয়েছে। তখন আর বেশি কিছু না ভেবে সিদ্ধান্ত নিলাম আজ শর্টকাটে চিকেন বিরিয়ানি রান্না করব। এতে একসঙ্গে ভাত আর মাংসের রান্না হয়ে যাবে, সময়ও বাঁচবে আর সবাই মিলে মজা করে খাওয়া হবে। তবে আজকের বিরিয়ানিটা আমি একটু নতুন কিছু যোগ করেছি। আমি আস্ত রসুন দিয়েছি। অনেকেই হয়তো বিরিয়ানিতে এভাবে আস্ত রসুন দেন না, কিন্তু আমার কাছে এর স্বাদটা দারুণ লাগে। রান্না হয়ে গেলে রসুনগুলো একেবারে নরম হয়ে যায় আর ভীষণ খেতে মজা লাগে। অবশ্য এটা পুরোপুরি আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাদের পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন। তো আপনাদের ভালো না লাগলে আপনারা দিবেন না, কোনো সমস্যা নেই। অনেকেই হয়তো ভাবছেন আমি রেসিপিটা ধাপে ধাপে বললাম না কেন। আসলে আমার নিয়মিত দর্শকদের অনেকেই খুব ভালো রান্না জানেন, তাদের নতুন করে শেখানোর মতো কিছুই আমার নেই। তবে যারা নতুন সংসার শুরু করেছেন কিংবা নতুন নতুন রান্না শিখছেন, তাদের জন্য এই শর্টকাট পদ্ধতিটা কাজে লাগাতে পারেন। কম সময়ে কম ঝামেলায় ঘরে যা আছে তাই দিয়েই বেশ সুস্বাদু একটি বিরিয়ানি তৈরি করা যায়। সত্যি বলতে কি, আমি নিজেকে কখনো খুব বড় রাঁধুনি মনে করি না। আপনাদের মধ্যেও অনেক আপু কিংবা দিদিভাইরা আমার
ভিডিও হয়তো বা দেখছেন, যারা আমার থেকে অনেক ভালো রান্না করেন। আমি এখনও শিখছি, প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করছি। তবে যেটুকু পারি ভালোবাসা দিয়েই করি, আর আমার পরিবারের সবাই সেই খাবার আনন্দ করে খায়। এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি। আজকের বিরিয়ানিটা আমাদের সবার খুব ভালো লেগেছিল, বিশেষ করে আমার হাজব্যান্ড খেয়ে অনেক প্রশংসা করেছেন। তখন মনে হলো পরিশ্রমের আসল সার্থকতা এখানেই। নিজের হাতে রান্না করা খাবার প্রিয় মানুষ তৃপ্তি করে খেলে তার আনন্দের সঙ্গে আর কিছুর তুলনা হয় না। এবার আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আপনারাও কি কাজের খুব ব্যস্ত দিনে আমার মতো এরকম শর্টকাট রান্না করে ফেলেন, নাকি সময় নিয়ে ধীরে ধীরে সব কিছু রান্না করতে বেশি পছন্দ করেন? আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন আইডিয়া জানতে আমারও খুব ভালো লাগে। রান্নার একটা মজার বিষয় হলো, এই খাবার হলেও প্রত্যেকটা রান্নার ধরন একই খাবার হলেও প্রত্যেকটা রান্নার ধরন কিন্তু আলাদা আলাদা। মশলার ব্যবহার আর স্বাদের পছন্দ একটু একটু করে আলাদা হয়, কারণ আমরা সবাই মানুষ আর আমাদের প্রত্যেকের জীবের স্বাদও আলাদা। কারো কাছে যে স্বাদটা বেশি ভালো লাগে অন্য কারোর কাছে হয়তো সেটাই পছন্দ নাও হতে পারে। আর এটাই তো রান্নার সৌন্দর্য। অনেকেই আছেন যারা বিরিয়ানিতে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেন না, তারা হয়তো সাদা বা হালকা রঙের বিরিয়ানি খেতে বেশি পছন্দ করেন। তাদের জন্য শুকনা মরিচের গুঁড়া বাদ দিয়ে শুধু কাঁচামরিচ ব্যবহার করলে সুন্দর একটি স্বাদ পাওয়া যায় এবং একটি সাদা কালার চলে আসে। তবে আমার ব্যক্তিগতভাবে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করতে ভালো লাগে, কারণ এতে বিরিয়ানির রঙটা একটু সুন্দর আসে, দেখতে একটু ব্রাউন কালার হয়, দেখতে আরও আকর্ষণীয় লাগে। আর খাবার শুধু স্বাদে নয়, দেখতেও সুন্দর হলে খাবারের আগ্রহটা যেন আরও বেড়ে যায়। তাই আমি আমার পছন্দ অনুযায়ী সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়াও আমি কিন্তু ব্যবহার করি। তবে এর মানে এই নয় যে সবাইকে আমার মতো করেই করতে হবে। যার যেভাবে ভালো লাগে, যেভাবে খেতে অভ্যস্ত, সে সেভাবেই রান্না করবেন। রান্নার আসল আনন্দই হলো নিজের পছন্দ আর পরিবারের স্বাদ অনুযায়ী রান্না করা। বিরিয়ানি রান্নার পদ্ধতিতে অনেক রকম নিয়ম আছে। কেউ কেউ আগে পোলাওর চাল রান্না করে নেন, তারপর আলাদাভাবে মাংস রান্না করে শেষে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেন। আবার কেউ কেউ আমার মতো আগে চালটা বসিয়ে দেন, তারপর যখন চাল একটু ফুটে আসে তখন এর মধ্যেও রান্না মাংস দিয়ে দেন। আমি এই সিদ্ধান্ততেই রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে মাংসের মশলা আর চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একেবারে একটা সুন্দর কম্বিনেশন হয়, আর বিরিয়ানির স্বাদটা একটু বেশি ভালো লাগে। আসলে রান্নার ক্ষেত্রে নিজের একটা অভ্যাস তৈরি হয়ে যায়। আমি একই ধরনের মশলা ব্যবহার করি, তবে মাঝে মাঝে সামান্য হলুদ আর কিছুটা ডাল যোগ করি, তখন সেই একই মশলাই তৈরি হয়ে যায় দারুণ মজাদার বিরিয়ানি স্টাইলের খিচুড়ি। বিশ্বাস করুন, এই খিচুড়ির স্বাদও কিন্তু অসাধারণ। অনেক সময় মনে হয় বিরিয়ানির স্বাদের কাছাকাছি হলেও এই খিচুড়ির একটা আলাদা মায়া আছে। চাউল, মাংস আর মশলার সেই সুন্দর মিশ্রণ সব মিলিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমি মাঝে মাঝে এভাবে বিরিয়ানি স্টাইলে খিচুড়িও রান্না করে থাকি। যারা একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চান তারা একদিনে এভাবে ট্রাই করে দেখতে পারেন, হয়তো বা আপনাদের ভালো লাগতেও পারে। তবে মনে রাখবেন, রান্নার যে কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে সবাইকে একইভাবে রান্না করতে হবে। নিজের পরিবারের পছন্দ, নিজের স্বাদ আর নিজের সুবিধা অনুযায়ী রান্না করলে সেটাই সবথেকে ভালো, কারণ ভালোবাসা দিয়ে রান্না করা খাবারের স্বাদ সবসময় একটু আলাদা হয়। অবশেষে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমার হাজব্যান্ডও বাসায় চলে এসেছেন। আমার হাজব্যান্ড যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই আমার হাজব্যান্ডকে খুব একটা বেশি আমি ক্যামেরাতে দেখাই না, খুব কম। তো খাওয়া দাওয়া শেষ করে দিনের এক পর্যায়ে এসে বুঝতে পারলাম আজ সত্যিই অনেকটা পরিশ্রম হয়ে গেছে। সকাল থেকে ঘর পরিষ্কার, কিচেন ডিপ ক্লিন, তারপর রান্নাবান্না সব কিছু করতে করতে বুঝতে পারিনি। একদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে, প্রচণ্ড ক্ষুধাও লেগে গেছে, তাই খাওয়া দাওয়া করেছিলাম। আজকে যেহেতু অনেক দেরিতে খাওয়া হয়েছে, তাই
মনে হচ্ছিল পেটটা একটু ভরা ভরা মতো, কিছু টক টক কিছু খেলে মনে হয় ভালো লাগতো। ঠিক সেই সময় মনে পড়লো আমার বাসার বড় আপা কিছু জাম দিয়ে গিয়েছিলেন। এই ভিডিওতে যেহেতু অনেক দিন আগে করা আমার এই ভিডিও, তখন জামের মৌসুমও ছিল। আর সত্যি বলতে সেই সময়ের জামগুলো পাওয়া আমার জন্য একটা বাড়তি আনন্দ ছিল। জামগুলো শুধু দেখতে বড় ছিল না, খেতেও ছিল ভীষণ মিষ্টি আর রসালো। কিছু জাম খেয়ে সত্যি ভরে গিয়েছিল আমার মন। তার সঙ্গে একটু বিট লবণ মাখিয়ে নিয়েছিলাম, আর স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। টক মিষ্টি আর নোনতা সব মিলিয়ে অন্যরকম স্বাদ। আসলে আমি সবসময় চেষ্টা করি মৌসুমি ফল খেতে, কারণ প্রকৃতি যে সময় যে ফল দেন সেই ফলের মধ্যেই থাকে সেই রকমের প্রয়োজনীয় পুষ্টি উপাদান। আর যদি সম্ভব হয় গাছ থেকে পেড়ে টাটকা ফল খাওয়ার আনন্দটাই আলাদা। এতে যেমন ফলের আসল স্বাদ পাওয়া যায়, তেমনি মনেরও একটা তৃপ্তি চলে আসে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওর কোথাও কোনো অংশে আপনাদের যদি একটুকুও ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।